সব সময় দুষ্টুমি মশকরা, মানুষের হজম হয় না। যখন মন বিক্ষিপ্ত থাকে তখন এসব কথা গায়ে ভীষণ লাগে। শালুকেরও লাগলো ভীষণ। আদনানের জন্য যেই অনুভূতি আগে হতো তার ছিটেফোঁটাও এখন আর মনে নেই, বরং আদনানকে শালুকের ভীষণ স্বার্থপর মনে হয়। সেদিন আফিফাকে কিভাবে ধমকেছে শালুক তা দেখেছে। লেখাপড়ার জন্য ধ্রুবও তো তাকে বকাঝকা করে, তা তো কখনো এমন হয় না যে শালুকের মনে আঘাত লাগে। উঠে দাঁড়িয়ে শালুক আদনানকে বলল, আমার মাথায় কি আছে সেটা নিয়ে না ভেবে নিজের কুৎসিত মনটাকে আগে পরিষ্কার করো। ধ্রুবর ভীষণ ভালো লাগলো শালুকের এই প্রতিবাদ। মাথা নিচু করে ধ্রুব মুচকি হাসতে লাগলো। বাইরে অন্ধকার হয়ে এসেছে, বৃষ্টি হবে যে কোনো মুহূর্তে। শালুক উপরে চলে গেল। আশা হেসে বলল, ছোটদের সাথে আন্তরিক ব্যবহার করতে হয় আদনান। তোমার মধ্যে আমি সে আন্তরিকতা দেখিনি কখনো। ওদেরকে ভালোবেসে বুঝিয়ে কথা বলতে হয়। তুমি সবসময় শালুককে হার্ট করে কথা বলো। ধ্রুবও কিন্তু শালুকের ব্যাপারে কনসার্নড। ইভেন সেদিন স্কুলে গিয়ে টিচারদেরও রিকোয়েস্ট করে এসেছে শালুককে যেন একটু স্পেশাল কেয়ার নেওয়া হয়। তুমি কেন এমন বিহেভ করো আদনান? আদনান জবাব দিতে পারল না। কিছুটা রুষ্ট হলো আশার কথায়। সারাক্ষণ আশা ধ্রুবর প্রশংসা করে, আদনানের তা সহ্য হলো না। শালুক ঝড়ের বেগে উপরে গিয়ে স্কুল ড্রেস পরে ব্যাগ নিয়ে নেমে এলো। কোনো দিকে না তাকিয়ে হনহন করে বের হয়ে গেল। টিফিনের টাকাটাও আজকে নিল না শালুক। ধ্রুব চেয়ার থেকে উঠে শালুককে ডাকলো, কিন্তু শালুক দাঁড়ালো না। আদনানের দিকে তাকিয়ে ধ্রুব বলল, ধ্রুব দ্রুত উপরে গেল। নিজের রুমে গিয়ে ছাতা নিয়ে বের হয়ে আসতেই আশা পথ আটকালো ধ্রুবর। জিজ্ঞেস করলো, কোথায় যাবে? আমিও যাব, চলো। ধ্রুব উদ্বিগ্ন স্বরে বলল, শালুককে ছাতা নিয়ে আসতে হবে। বৃষ্টির পানিতে শালুকের অ্যালার্জি আছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। ধ্রুব না দাঁড়িয়ে বের হয়ে গেল। ধ্রুবর পিছু পিছু আশাও বের হয়ে গেল। আদনান বসে বসে আশার ছুটে যাওয়া দেখল। আকাশ আরো অন্ধকার হয়ে আসছে, কেমন গুড়গুড় শব্দ হচ্ছে। বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘন। আশাকে ফেলে ধ্রুব ছুটে গেল। শালুককে থামাতে হবে যে কোনো মূল্যে। মেঘের ডাককে শালুক প্রচন্ড ভয় পায়, সেই ছোটবেলা থেকে। একা থাকলে শালুক মারাত্মক ভয় পেতে পারে ভেবে ধ্রুব দৌড়াতে লাগলো। রাগের মাথায় হয়তো শালুক বৃষ্টিতে ভিজবে। শালুক রেগে গিয়ে দ্রুত হাঁটছে। ধ্রুব দৌড়ে এসে শালুকের মাথায় ছাতা ধরতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। আল্লাহকে কৃতজ্ঞতা জানালো ধ্রুব, বৃষ্টি এই মুহূর্তে দেয়। আর এক মুহূর্ত আগে হলেও শালুক ভিজে যেত। বৃষ্টি বেশ জড়সড় হচ্ছে দেখে ধ্রুব শালুকের হাত ধরে একটা বন্ধ দোকানের সামনে নিয়ে দাঁড়ালো। অতিরিক্ত নিরাপত্তার জন্য ছাতা খুলে শালুকের সামনে দিয়ে রাখলো, যাতে সামনের দিক থেকে বৃষ্টির ছিটে ফোঁটা না আসে শালুকের গায়ে। ভিজতে ভিজতে আশা এগিয়ে এলো। আশার ভীষণ ভালো লাগছে ভিজতে। ধ্রুবকে ডেকে আশা বলল, ভিজবে ধ্রুব, আসো। ধ্রুব হেসে বলল, এখন না আসা, শালুক ভয় পেতে পারে। হঠাৎ করে বিকট শব্দে মেঘ ডাকলো। শালুক ভয়ে কুকড়ে গেল। ধ্রুব শালুকের হাত শক্ত করে চেপে ধরে বলল, শালুক শোন, কি হয়েছে একবার আমাদের ভার্সিটির একটা গল্প বলি তোকে। শালুকের হঠাৎ করেই হাসি পেল। মাথা মোটা শালুক কিছু না বুঝলেও এটুকু বুঝে গেল ধ্রুব ভাই আসলে গল্পটা বলতে চাইছে। শালুক যেন মেঘের গর্জনের ব্যাপারটা ভুলে যায়। যার সাথে কথা বলতে গেলেও বিরক্ত হয়ে যায়, সে কিনা এখন নিজে থেকেই শালুকের সাথে কথা বলছে অনবরত। শালুক ভয় পাচ্ছে দেখে দুই হাত শক্ত করে ধরে রেখেছে। একটা মানুষ তার ব্যাপারে এত কিছু ভাবে, অথচ সে কিনা তাকে এভাবে কষ্ট দিল। কিভাবে পারলো শালুক এরকম করতে? ধ্রুব বলল, আচ্ছা, তোকে একটা কৌতুক বলি, শোন। রেলওয়েতে ইন্টারভিউ হচ্ছে। একটা চটপটে ছেলেকে সবাই একটু বাজিয়ে নিতে চাইলেন। ধরো একটা দ্রুতগামী ট্রেন আসছে, হঠাৎ দেখলে লাইন ভাঙা। কি করবে তুমি? ট্রেন থামাতে লাল নিশান ওড়াবো। যদি রাত হয়, লাল আলো দেখাবো। লাল আলো যদি না থাকে, তাহলে আমার বোনকে ডাকবো। বোনকে? কেন? ওর অনেক শখ একটা ট্রেন অ্যাক্সিডেন্ট দেখবে। আশা হেসে উঠল শব্দ করে। শালুক মুচকি হাসলো। ধ্রুব কিছুক্ষণ পর শালুককে বলল, শালুক, লেখাপড়ার ব্যাপারটা এমন কঠিন কিছু না। মানুষ চাইলেও পারে, কিন্তু মানুষের চেষ্টার কাছে অসাধ্য বলে কিচ্ছু নেই। মানুষকে এজন্যই তো আশরাফুল মাখলুকাত বলা হয়, সৃষ্টির সেরা জীব। তবে তুই কেন এত অবহেলা করছিস বল? লেখাপড়া শুধু নিজের জন্য হয়, সব কিছু সবাইকে দেয়া যায়। মানুষ ছিনিয়ে নিতে পারে, পারে না শুধু কারো জ্ঞানকে ছিনিয়ে নিতে। তুই তো এমন ছিলি না শালুক। ছোটবেলায় আমার হাত ধরেই তোর পড়ালেখায় হাতে খড়ি হয়েছিল।
তবে কেন দিনে দিনে পড়ালেখার ব্যাপারে এত উদাসীন হয়ে যাচ্ছিস তুই? তোর না স্বপ্ন ছিল শালুক টিচার হবি? সেই স্বপ্ন নিয়ে একবার ভেবে দেখ। নিজেকে নিজে জিজ্ঞেস কর কেন এমন করছিস। এখনো সময় আছে শালুক, বাকি জীবন পড়ে আছে সামনে। শালুক কিছু বলল না। আসলে ও শালুক জানে না ঠিক কিভাবে সে লেখাপড়ায় এত পিছিয়ে পড়েছে, কেন এত অবহেলা পড়ালেখার ব্যাপারে তার। হুট করে শালুক সিদ্ধান্ত নিলে তাকে পড়তে হবে, বেশ ভালো করে পড়তে হবে, যাতে কেউ তাকে লজ্জা দিয়ে কথা বলতে না পারে। মুহূর্তেই শালুকের মন ভালো হয়ে গেল, সবকিছু ভালো লাগতে শুরু করলো। এই যে একটু দূরে আশা দাঁড়িয়ে আছে, আশাকেও এখন শালুকের ভীষণ ভালো লাগছে। ধ্রুব ভাইকে ভীষণ ভীষণ ভালো লাগছে। এই যে এখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তাও ভালো লাগছে শালুকের। বৃষ্টি একটু কমতেই শালুক ছাতা নিয়ে স্কুলের দিকে গেল। ধ্রুব আর আশা বাড়ির দিকে পা বাড়ালো। কিছু দূর যাওয়ার পর আশা বলল, ধ্রুব, শালুককে ভীষণ ভালোবাসো তুমি না? ধ্রুব চমকালো ভীষণ। শালুক তার মনের মণিকোঠায় লুকিয়ে রাখা ভালোবাসার একমাত্র বোকা ফুলের নাম, যার কথা আজ পর্যন্ত কেউ জানে না, কেউ বোঝেনি, যাকে সন্তর্পণে ধ্রুব লুকিয়ে রেখেছে নিজের মনে। আশার প্রশ্নের জবাবে হেসে ফেলল ধ্রুব, তারপর বলল, না তো, তেমন কোনো ব্যাপার না। আশা হাসলো, তারপর বলল, আমি সাইকোলজি নিয়ে পড়েছি ধ্রুব। মানুষের মন খুব ভালো করে না পড়তে পারলেও তোমার মনটা কিছুটা পড়তে পেরেছি। আমার মনে হচ্ছে আমি ভুল না। তুমি অস্বীকার করতে চাইলে করতে পারো, তবে আমি 99% শিওর তোমার মনে শালুকের জন্য একটা সফট কর্নার আছে। তুমি শালুককে প্রচন্ড রকম ভালোবাসো, যেমন তেমন নিজের ভালোবাসাকে ভীষণ সতর্কতার সাথে চেপে রেখেছো নিজের মধ্যে। তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে ধ্রুব। তুমি আমার ফ্রেন্ড হবে? ধ্রুব হাসলো। হঠাৎ করে ভীষণ গম্ভীর স্বভাবের ধ্রুবর মনে হলো, কারো সাথে নিজের মনের কথাটা শেয়ার করে হালকা হওয়া দরকার। আশা অবশ্যই ভালো মেয়ে, তার সাথে শেয়ার করাই যায়, বিশেষ করে আশা যখন বুঝে গেছে ব্যাপারটা। ঝিরিঝিরি বৃষ্টির জল হাতের মুঠোয় নিয়ে ধ্রুব বলল, শালুককে আমি ভীষণ ভালোবাসি, ভীষণ মানে ভীষণ রকম। ঠিক যেমন করে ঝিনুক ভালোবাসে নিজের বুকের মধ্যে মুক্তগুলোকে, তেমনি আমিও মনের গোপনে শালুককে লুকিয়ে রেখেছি ভালোবেসে। আশা মুচকি হেসে বলল, শালুক ভীষণ লাকি গার্ল। তাকে এরকম করে কেউ ভালোবাসে, অথচ সে বুঝতেও পারছে না সেটা। ধ্রুব বলল, তুমিও তো কম লাকি নও আশা। আদনান ভাইয়ের মতো একজন মানুষ পেয়েছো। আদনান ভাইও তোমাকে অনেক ভালোবাসে। শুনে আশা হাসলো ভীষণ, তারপর বলল, তোমার চোখে শালুকের জন্য যেমন ভালোবাসা প্রকাশ পায়, আদনানের চোখে আমি এখনো সেটা দেখিনি। যেদিন দেখবো সেদিন আমি নিজেই বলবো আমিও লাকি। আদনান অস্থির হয়ে অপেক্ষা করছে আশা আর ধ্রুবর ফিরে আসার। দুজন ভিজে বাড়ি ফিরলো অনেকক্ষণ পরে। আদনান দরজায় দাঁড়িয়ে দেখলো দুজন হেসে হেসে কথা বলছে। বৃষ্টিতে ভেজার কারণে আশার গায়ের সাথে ওর ফতোয়া লেপটে আছে। আশাকে ভীষণ কামড়িয়ে রাখছে। আদনানের ভীষণ রাগ হলো। ধ্রুব কি আশার প্রেমে পড়ে গেছে? আশা যে ধ্রুবর প্রেমে পড়েছে তা আদনান বুঝে গেছে। যে করে হোক ধ্রুবকে পথ থেকে সরাতে হবে। আশা এসে আদনানকে হালকা একটা হাঁক দিয়ে বলল, দারুণ মজা লেগেছে আজকে, জানো এরকম বৃষ্টি তো আগে দেখিনি। ভীষণ এনজয় করেছি। আদনানের ইচ্ছে করলে একবার বলতে, পুরুষ মানুষের সাথে রং ঢং করেছিস বৃষ্টির মধ্যে, এনজয় তো করবি। কিন্তু বলল না। আশাকে এসব কিছু বলে হাতছাড়া করতে চায় না আদনান। আদনানের সময়টা ভালো যাচ্ছে না। আদনান নিজেও বুঝতে পারছে না সে এত অস্থির হয়ে আছে কেন, কেন এমন কুডাক ডাকছে তার মন। না পারছে আশাকে কিছু বলতে, আর না পারছে ধ্রুবকে কিছু বলতে। ধ্রুবকে আদনান চেনে। ধ্রুব এরকম ছেলে না, কিন্তু আশার কাছে তো এইসব ছেলে খেলা। আদনান জানে আশার কাছে রিলেশনশিপটা ভীষণ ইজি, তবুও আদনান মিষ্টি কথা দিয়ে আশাকে ভুলিয়ে রাখার চেষ্টা করেছে এতদিন। আজ এই ছেলের সাথে কাল ওই ছেলের সাথে ডেটে যাওয়া সব হাসি মুখে সহ্য করেছে। শুধু একবার বিয়েটা হোক, সব হাতে আসুক, তারপর 2 লাথি মেরে সে এই মেয়েকে বিদায় করবে। এরকম ক্যারেক্টারলেস মেয়েকে বউ হিসেবে মানায় না। অপশন হাতে রেখেই আদনান প্ল্যান করেছে শালুক হচ্ছে তার সেকেন্ড অপশন। এজন্যই তো আমেরিকায় থাকাকালীন শালুকের সাথে মিষ্টি কথা বলে ওকে পটিয়ে রাখার টেকনিক অ্যাপ্লাই করেছে। গোসল করে এসে আশা ধ্রুবর খোঁজে নিচতলায় স্টাডি রুমে গেল। ধ্রুব মুক্তিযুদ্ধ বিষয়ক একটা বই পড়ছে। আশা ধ্রুবর সামনের চেয়ারে বসে বলল, এটা কিসের বই ধ্রুব? ধ্রুব বইয়ের দিকে তাকিয়ে বলল, মুক্তিযুদ্ধ নিয়ে লেখা। আশা আগ্রহী হয়ে বলল, আমাকে গল্প বলো ধ্রুব, তোমাদের ফ্রিডম ফাইটারদের স্টোরি শুনতে চাই আমি। ধ্রুব বলল, ভাইয়ার কাছে যাও, ভাইয়া বলবে সকাল থেকে আমার সাথে কথা বলেছো, ভাইয়ার মন খারাপ হবে।
আশা হেসে বলল, ধ্রুব, আদনান স্টোরি বলতে পারে না। ওর সব স্টোরি এক পর্যায়ে সেক্সুয়াল স্টোরিতে কনভার্ট হয়ে যায়। সবসময় তো আর এসব শুনতে ভালো লাগে না। ধ্রুবর কান লাল হয়ে গেল আশার কথা শুনে। এই বিষয়ে আর কথা বাড়ালো না ধ্রুব। কথা বলতে গেলে আশা হয়তো ফ্রি মাইন্ডে আরো অনেক কিছুই শেয়ার করে ফেলবে। আশার দোষ দেয় না ধ্রুব। তার ন্যাশনালিটি, তার দেশের কালচার যেমন সে তেমনই হবে। তবে অবাক লাগে তার আদনানের ব্যবহার। আদনান কেমন যেন রূপ বদলে ফেলার চেষ্টা করেছে বলে ধ্রুবর মনে হয়। বাড়ির পিছনের পুকুরের আগে সবাই মিলে লাফঝাপ দিয়ে গোসল করত। বিশাল পুকুরে এ মাথা থেকে ও মাথা সাঁতরে যাওয়ার প্রতিযোগিতা করত। সকালে ভিজে বাড়িতে আসার পর ধ্রুব আদনানকে বলেছিল পুকুরে গোসল করতে যাবার কথা। শুনে আদনান হেসে বলল, পাগল নাকি তুই? পুকুরের পানিতে যেই পরিমাণ জার্মস আছে, ও মাই গড। ধ্রুব মুচকে এসে চলে গেল গোসল করতে পুকুরে। কাক ময়ূরের পুচ্ছ লাগালেই কি ময়ূর হতে পারে? ধ্রুব নিচের দিকে তাকিয়ে গল্প করতে লাগলো। আশাকে খুঁজতে খুঁজতে আদনান ও ধ্রুবর স্টাডি রুমে এসে হাজির হলো। আশার দিকে তাকিয়ে আদনান অবাক হলো। চিকন ফিতার একটা টপস আর স্কার্ট পরে আশা বসে আছে ধ্রুবর সামনে। দেহের অবয়ব স্পষ্ট হয়ে আছে ওর। আদনান হাসি মুখে এসে আশার পাশে বসলো। কিছুক্ষণ চুপ করে থেকে গল্প শুনে তারপর বলল, দূর, এসব কি বলছিস? এসব কি এখন বলার সময় নাকি? শোন, আমি গল্প বলি। আমেরিকায় যাওয়ার পরে গল্প শোন। ধ্রুব হেসে বলল, গল্প শোনার আগ্রহ নেই ভাই আমার। তুমি বরং তোমার প্রাণ পাখিটাকে নিয়ে গিয়ে গল্প করো, আমি একটু পড়ি। আদনান খুশি হলো ভীষণ। আশার হাত ধরে বলল, চলো আশা, তোমার সাথে আজ সারাদিনে গল্প করা হয়নি। আশা বিরক্ত হয়ে বলল, তোমার আর গল্প? তোমার গল্প শুরু হবে রুমের দরজা বন্ধ করে। রোম্যান্সে চলে যাবে, ঝাঁপিয়ে পড়বে তুমি আমার উপর। ধ্রুব কানে হাত দিয়ে বইয়ের দিকে তাকিয়ে রইল। আদনান ভীষণ বিব্রত হলো। এই মেয়ের মুখে কোনো লাগাম নেই। আশাকে রুমে এনে আদনান বলল, পাগল হয়েছো তুমি আশা? কি বলছো এসব ধ্রুবর সামনে? আমার মান সম্মান আর রাখলে না। আশা বিরক্ত হয়ে বলল, তুমি যা করো আমি তাই বলেছি আদনান, বাড়তি কিছু বলিনি। আদনান দাঁত কিরমিরিয়ে বলল। এমন ভাব করছো যেন শুধু আমারই এসবে ইন্টারেস্ট, তোমার নেই। আশা হাসলো। তারপর বলল, এটা ঠিক, আমারও এই ব্যাপারে আগ্রহ। তবে কি জানো আদনান, বাংলাদেশে আসার পর তোমাদের কালচার সম্পর্কে একটু আধটু জানার পর আমি নিজেকে সামলে নিয়েছি। এটা তো তোমার দেশ, তোমার দেশের কালচার তুমি ভালো জানো আমার চাইতে। তোমার উচিত ছিল আমাকে বোঝানোর। তুমি তা কি করেছো? সুযোগ পেলেই তুমি আমাকে বদ্ধ করে নিয়ে আসতে চাইছো। আমিও তাই তোমার থেকে দূরে সরে থাকতে চাইছি। তুমি মানুষটা কেমন যেন আদনান, তোমাদের দুই ভাইয়ের মধ্যে অনেক ডিফারেন্স। আদনানের মাথায় যেন আগুন জ্বলে উঠল। আশার হাত চেপে ধরে বলল, কি ডিফারেন্স? আশা নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, আজ যখন আমি বৃষ্টিতে ভিজেছিলাম, ধ্রুব একবারের জন্য আমার দিকে তাকায়নি। ওর সাথে হেঁটে এসেছি বাড়ি পর্যন্ত। ধ্রুবকে একবারও দেখিনি আমার বডির দিকে তাকাতে। অথচ বাড়ি আসতেই তোমার নজর গিয়েছিল আমার বডিতে। এই যে একটু আগে আমি ধ্রুবর স্টাডি রুমে গিয়েছি, এটাও একটা এক্সপেরিমেন্ট ছিল আমার। আমি এই টপস পরে যাওয়ায় ধ্রুব বইয়ের দিকে তাকিয়েছিল পুরোটার সময়। আমি ওকে বলেছিলাম আমাকে স্টোরি বলতে, ও তখনও তাকায়নি আমার দিকে। তুমি কিন্তু ও স্টাডি রুমে ঢুকেই আমার সারা শরীর স্ক্যান করে ফেলেছ। এজন্যই ধ্রুবকে আমার ভীষণ ভালো লেগেছে। ও একজন পারফেক্ট মানুষ। তোমার মতো করে কাউকে ইমপ্রেস করার মিথ্যা চেষ্টা ধ্রুব করে না, বরং ওর এই শুদ্ধতায় মানুষকে ওর প্রতি ইমপ্রেস করে। আদনান কি বলবে ভেবে পেল না। আশার কাছ থেকে আদনান এসব এক্সপেক্ট করেনি। আশা কি তবে ধ্রুবকে একেবারে মজে গেছে? আদনানকে হতভম্ব অবস্থায় রেখে আশা বের হয়ে গেল আফিফার রুমের দিকে। দুপুরের খাবার টেবিলে ধ্রুব বসার পর ধ্রুবর বাবা সেলিম সাহেব এসেছিলেন। বসেছেন ধ্রুবর মুখোমুখি চেয়ারে। ধ্রুব সবেমাত্র মুখে ভাতের লোকমা তুলেছে, সেই সময় সেলিম সাহেব বললেন, ধ্রুব, খাবার পর তুমি গিয়ে তোমার মাকে দেখে আসবে। ধ্রুব ভাতের লোকমা রেখে দিয়ে বলল, আমি কারো হুকুম মেনে চলার মানুষ নই। সেলিম সাহেবের ভীষণ রাগ উঠে গেছে গত রাত থেকে দীপালের অসুস্থতার খবর জানার পর থেকে। ধ্রুবর এই বাঁকা কথা তার সহ্য হলো না। চিৎকার করে বললেন, অবশ্যই মেনে চলবে তুমি আমার হুকুম। আমার ছেলে তুমি। আমার বাড়ি থাকতে হলে, আমার বাড়ি খেতে হলে আমাকে তোমার কথা মানতেই হবে। ধ্রুব হেসে ফেলল শব্দ করে। তারপর বলল, কি বললেন যেন আপনি? আমি কে? আপনার ছেলে? মিথ্যে কথা এটা। আমি কারো ছেলে নই। সেদিন মনে ছিল না আমি আপনার ছেলে, যেদিন আমি আপনার পা জড়িয়ে ধরে বলেছিলাম, বাবা আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না।
মাও চলে গেছে, আপনিও চলে যাবেন আমাকে রেখে। কই, সেদিন তো আপনার কথা মনে পড়েনি আমার। আপনার নতুন বউ যেদিন ধাক্কা দিয়ে আমাকে ফ্লোরে ফেলে দিয়ে আমার কপাল ফাটিয়ে দিল, সেদিনও তো আপনার কথা মনে ছিল না? আমি আপনার ছেলে, ভীষণ জ্বরে কাঁদতে কাঁদতে যেদিন আপনাকে পাশে পেতে চেয়েছি, সেদিন তো আপনি আসেননি। মতির মাকে পাঠালেন আমার কাছে থাকতে। ছোট ছিলাম, কিন্তু অবোধ ছিলাম না আমি। সব মনে আছে আমার। আরো শুনতে চান কিছু? আর কি বললেন আপনি? আপনার বাড়িতে থাকতে হলে, খেতে হলে আপনার কথা শুনতে হবে। তবে বেশ, আমি আপনার বাড়ি ছেড়েই চলে যাচ্ছি, থাকবো না আমি আপনার বাড়িতে। মুহূর্তেই যেন একটা ভূমিকম্পের মতো সবকিছু এলোমেলো হয়ে গেল। ধ্রুব দোতলায় গিয়ে একটা ব্যাগে নিজের টি শার্ট, প্যান্ট কিছু নিয়ে বেরিয়ে গেল। হাসনা বেগম এগিয়ে পথ আটকে দাঁড়ালেন। তিনি কিছু বলার আগেই ধ্রুব বলল, তোমার পায়ে পড়ি চাচি, আমাকে তুমি থাকতে অনুরোধ করো না। তোমার অনুরোধ আমি ফেলতে পারবো না চাচি। তবে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে থাকতে হবে আমাকে। আমার নিজের কাছে নিজেকে তুমি ছোট করো না। এই কথার পর হাসনা বেগমের আর কিছু বলার থাকে না। ধ্রুব হনহনিয়ে চলে গেল। হাসনা বেগম সেলিম সাহেবের সামনে গিয়ে বলল, খুশি হয়েছেন তো মেজো ভাইজান? আপদ বিদেই হয়েছে, এবার শান্তি হলো তো আপনার? কিভাবে পারলেন ছেলেটাকে খোটা দিতে? ক্লাস 8-এ ওঠার পর থেকে ধ্রুব নিজে টিউশনি করে নিজের পড়ার খরচ নিজে চালায়। অনার্সে উঠে তো ঢাকা শহরেই চলে গেল। আপনার একটা কানা করিও তার পিছনে খরচ করতে হয়নি। তবুও কিভাবে পারলেন ছেলেটাকে খোটা দিতে? কার জন্য খোটা দিলেন? যে নিজের স্বামীর সন্তান রেখে চলে গেল এই বাড়ি থেকে, তার জন্য? কিসের দায় ধ্রুবর তাকে দেখতে যাবার? ধ্রুব যেদিন মা মা করে পুরো বাগানে গড়াগড়ি খেয়ে কেঁদেছে, সেদিন কি সে এসেছিল ধ্রুবকে দেখতে? স্কুল থেকে চুরি করে ধ্রুব দীপালির বাড়ির সামনে গিয়ে হাজির হলো। কই, তখনও তো সে এলো না একবার ছেলেকে দেখতে। দীপালির পিসে মশাই ঘাড় ধাক্কা দিয়ে আমার ধ্রুবকে বের করে দিল। বাড়িতে জানার পর আপনি ধ্রুবকে বাগানের আম গাছের সাথে বেঁধে মেরেছেন। কেন কেন গেল সেই বাড়িতে? তার জন্য। তখন তো কেউ এই ছেলেটার কথা ভাবেনি। আজ কেন তার উপর অধিকার দেখাতে আসছে? পাথরের মূর্তির মতো সবাই থ মেরে বসে রইল। সেলিম সাহেব জবাব দিলেন না। কি জবাব দেবেন তিনি? রাগের মাথায় ছেলেকে এই কথা বলেছেন, মন থেকে তো বলেনি। কাকে বোঝাবেন এখন এই কথা তিনি? কারুর আর খাওয়া হলো না, আদনান ছাড়া। আদনান মনে মনে ভীষণ খুশি হলো ধ্রুবের চলে যাওয়ায়। শালুক স্কুল থেকে ফিরে দেখে পুরো বাড়ি কেমন থ মেরে আছে। কি হয়েছে কিছুই বুঝতে পারলো না। শাপলাও কলেজে গেছে, কাকে জিজ্ঞেস করবে শালুক? মায়ের কাছে গেল একবার, গিয়ে দেখে মায়ের মুখ ভার। এটা হচ্ছে সতর্কতা সংকেত। মায়ের মুখ ভার দেখলে কেউ মাকে ঘাটায় না। দাদির ঘরে গিয়ে শালুক জিজ্ঞেস করলো দাদিকে, সবাই এমন চুপ হয়ে আছে কেন? সিতারা বেগম কেঁদে উঠলেন। কেঁদে বললেন, আমার ভাইয়ের যে পোড়া কপাল রে বোন, আমার ভাই রাগ কইরা কই যেন গেছে গা। শালুকের বুক কেঁপে উঠল। ধ্রুব ভাই নেই? রাগ করে চলে গেছে ধ্রুব ভাই, কিন্তু কোথায় গেছে? শহরে তো যাবে না শালুক, শিওর। হল বন্ধ, গিয়ে থাকবে কোথায়? তবে কোথায় গেল? চিন্তায় উৎকণ্ঠায় শালুকও খেলো না। বাকিটা সময় শালুক অপেক্ষা করে রইল ধ্রুব ভাই বাড়িতে আসার। দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা, কিন্তু ধ্রুব এলো না। ঝাঁক বেঁধে পাখিরা নিরে ফিরতে লাগলো। চারদিকে কোলাহল থেমে যেতে লাগলো। বাগানে বসে একটা হুতুম প্যাঁচা ডাকতে লাগলো বড় করুণ সুরে। শালুকের বুক কাঁপতে লাগলো। ধ্রুব কোথায়? ভালো আছে তো? এত কষ্ট কেন তাকে দিল সৃষ্টিকর্তা? কি হতো যদি আরেকটু কম কষ্ট দিত? রাত বাড়তে লাগলো, সেই সাথে পাল্লা দিয়ে বাড়তে লাগলো শালুকের বুকের চিনচিনে ব্যথা, উৎকণ্ঠা। তবুও ধ্রুব ফিরে এলো না। নুরুল ইসলাম সাহেব হজ করে ফিরেছেন সবেমাত্র 1 সপ্তাহ হলো। এখনো গ্রামের মানুষজন তার সাথে দেখা করতে আসেন। তিনি সবার সাথে গল্প করেন। নবীর দেশ, আরব দেশ ঘুরে এসেছেন। আল্লাহর ঘর কাবা শরীফ দেখে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করে এসেছেন। সবাই আগ্রহ নিয়ে শোনে এই স্বপ্নের দেশের কথা। শুনতে শুনতে কেউ চোখের পানি ফেলে। নুরুল ইসলাম সাহেব চোখ বন্ধ করে সেসব স্মৃতি রোমন্থন করেন। দরাজ গলায় সেসব সবার কাছে বলেন। এমনকি বিকেল বেলায় সেলিম বাড়িতে এলো। সেলিমকে উপেক্ষা করে সবার নজর গিয়ে পড়লো একটা লাল বেনারসি শাড়ি পরনে মেয়ের ওপর। সবাই ভয়াবহ ভাবে চমকে উঠলো মেয়ের সিঁথিতে সিঁদুর দেখে। সেলিম বাড়ির ভেতরে ঢুকে মাকে সালাম করলো। দীপালি প্রণামা করলো। সিতারা বেগম কিছু বুঝে উঠতে পারলেন না। সেলিম যখন বলল,